মিসিং মেমোরিজ, গল্প যেখানে সত্যি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন মিসিং মেমোরিজ, আর আমি আপনাদের হোস্ট অরূপ দাস। আমাদের এই নতুন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু নতুন ধরনের গল্প উপহার দেওয়া। তাহলে আসুন আমরা শুরু করি আজকের গল্প, মোহিনী। এই গল্পের সূত্রপাত বিহারের এক প্রত্যন্ত গ্রাম মুলেঠি থেকে। হাইওয়ের পাশে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামের হাকডাক আবার সুনামে নয়, দুর্নামে। দুর্নাম খানিকটা এইরকম যে প্রতি 2 মাস অন্তর অন্তর এই গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলের বেশ কিছু যুবক কেমন যেন নিরুদ্দেশ হয়ে যায়। ঘটনাটি সামনে আসে যখন সিরাজ নামের একটি ছেলে মাঝরাতে তার গাড়ির পাংচার সারানোর জন্য হাইওয়ের পাশের এই মুলেঠি গ্রামে ঢুকে পড়ে। রাত তখন অনেক গভীর এবং চারিদিকে জনমানবের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। শুধু ঝিঝি পোকার ডাক, এক চূড়ান্ত নিস্তব্ধতা। সে যতই গ্রামের গভীরে প্রবেশ করে তার যেন মনে হতে থাকে সে কোনো এক ভৌতিক জগতে ঢুকে পড়েছে। চারিদিকেই যেন মায়া ঘেরা পরিবেশ, অলৌকিক কোনো কিছু তার সাথে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। তবুও বুকে একরাশ সাহস সঞ্চয় করে সিরাজ এগিয়ে চলল। যদি কাউকে পাওয়া যায় যে একটা মেকানিকের সন্ধান দিতে পারে, অন্তত একটি স্পেয়ার টায়ারও যদি পাওয়া যায়, তাহলেও আজ রাতের মতন উদ্ধার হয়ে যাবে। কিন্তু স্পেয়ার টায়ার বা মেকানিক তো দূরের কথা, এই গ্রামে কোনো জনমানুষ বাস করে বলেও সিরাজের মনে হচ্ছে না। সে যত এগিয়ে চলল, আশেপাশে বাড়িগুলো এক নিবিড় অন্ধকারে কেমন যেন ঘোলাটে হয়ে যেতে লাগলো। প্রায় 15 মিনিট হাঁটার পর সিরাজের মনে হলো সামনে কি যেন একটা দেখা যাচ্ছে। কিছুটা এগোতেই সে বুঝতে পারল যে কোনো একটি বাড়ির দরজা খোলা, যার ভেতর থেকে খুব ক্ষীণ একটি আলো বাইরে ভেসে আসছে। সিরাজ সাহস করে আরও একটু এগিয়ে গেল এবং শুধু আলো নয়, এবার 2-1জনকে বাড়ির অভ্যন্তরে বসে কথা বলতেও দেখল। তাদের মধ্যে একজনের নজর যখন সিরাজের দিকে পড়ল, সে উঠে এলো সিরাজের সঙ্গে কথা বলার জন্য। প্রথমটায় সিরাজ খানিকটা ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে এই মানুষটি তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসছে। আগামী কথোপকথন কিছুটা হিন্দিতেই হলো। যে ব্যক্তি বাড়ির ভেতর থেকে উঠে এসেছিল সিরাজের সঙ্গে কথা বলার জন্য, সে সিরাজের সামনে আসার পর তাকে জিজ্ঞেস করল, अरे साहब, आप इतनी रात में इस गांव में क्या कर रहे हो? और इस गांव के अंदर आने का रास्ता आपको किसने बताया? সিরাজ কিছুটা উদ্ধত হয়ে বলে উঠল, রাস্তা কি আর বলবে? হ্যাঁ, যা তোমাদের গ্রাম, এতে গর্ব করার মতন কিছুই নেই। রাস্তায় না আছে জ্বলছে একটা আলো, না আছে একটা মানুষ, আর না আছে কোনো দোকানপাট। নেহাত রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে তোমাদের এই গ্রামে ঢুকে পড়েছি। আর তুমি গ্রাম নিয়ে তো গর্ব করছো কেন? হ্যাঁ, কি আছে তোমার এই গ্রামে? হ্যাঁ। ব্যক্তিটি এবার কিছুটা অট্টহাস্য দিয়ে বলল, इस गांव में क्या है आपको जानना है? हम आपको बता तो देंगे साहब, पर आप मानोगे नहीं। সিরাজ তখন বলে উঠল, থাক বাপু, তোমাকে আর বলতে হবে না, আর আমার শুনেও কোনো কাজ নেই, বুঝলে? আমার তুমি শুধু বলো যে আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, সেটা সারানোর কি কোনো ব্যবস্থা আছে? কোনো মেকানিকের সন্ধান কি তুমি দিতে পারো? আর তা যদি না থাকে তাহলে অন্তত একটা স্পেয়ার টায়ারের ব্যবস্থা করে দাও। সে বলে উঠল, वो सब मुझे मालूम नहीं है साहब, पर कोई लड़की अगर आपको पीछे से बुलाए या कोई लड़की की आवाज आपको सुनाई दे तो पीछे घूम के मत देखिएगा साहब, मोहिनी किसी को नहीं छोड़ती।
সিরাজ কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি যাও তো হে বাবু, আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমার এই ভুলভাল গল্প শোনার জন্য আমি আর এখানে আসিনি, আর আমার হাতে এত সময়ও নেই, বুঝলে? সিরাজ এতক্ষণে বুঝতে পেরেছিল সে হয়তো পথ হারিয়ে ফেলেছে এবং এখানে সময় নষ্ট করে আর কোনো লাভ নেই। তাকে ফেরবার পথ দেখতে হবে। হাইওয়েতে নিশ্চয়ই কোনো না কোনো গাড়ি সে পাবেই যার কাছে স্পেয়ার টায়ার থাকবে। আর দেরি না করে সিরাজ রওনা দিল হাইওয়ের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সে রাস্তা আর কিছুতেই খুঁজে পেল না। আর এই গ্রামে এমন কোনো বাড়িঘর নেই যেখান থেকে সে একটু সাহায্য পেতে পারে। ঠিক এমনই সময় নিশ্ছিদ্র অন্ধকারকে ভেদ করে এক অতীব সুন্দরী রমণী তার সামনে এসে উপস্থিত হলো। সে বলল, এ বাবু, তুম ভটক গিলা কা? সিরাজ বলল, হ্যাঁ, আমি না পথ হারিয়েছি, তুমি কি আমাকে ওই হাইওয়ের সামনে একটু নিয়ে যেতে পারবে? সেখানে আমার গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে। মেয়েটি সিরাজের কথায় সম্মতি জানিয়ে পেছন ঘুরে হাঁটা শুরু করলো এবং সিরাজও ধীরে ধীরে তাকে অনুসরণ করে চলতে লাগলো এক অজ্ঞাত ভবিষ্যতের দিকে। কিছু দূর যাওয়ার পরেই সিরাজের মনে পড়ে গেল সেই ব্যক্তির কথা। कोई लड़की पीछे से अगर आवाज दे तो उनके मत देखिएगा साहब। সিরাজের হাত পা যেন ঠান্ডা হতে লাগলো। সে কেবলই হতবুদ্ধির মতো সেই রমণীর পিছন পিছন হেঁটে চলল। ধীরে ধীরে সে বুঝতে পারল এই রাস্তা হাইওয়ের দিকে নয়, তার মৃত্যুর দিকে নিয়ে চলেছে তাকে। কিন্তু সবকিছু বুঝতে পারা সত্ত্বেও সিরাজের যেন কিছু করার ছিল না। সে কেবলই মন্ত্রমুগ্ধের মতো সামনের এক ছায়া মূর্তিকে অনুসরণ করে হেঁটে চলেছে। আর সে এমনই হাঁটা যার কোনো শেষ নেই। আনুমানিক 20 মিনিট হয়ে গেছে সিরাজ হাঁটছে, আর তার সামনে সেই ছায়া মূর্তি। দিন কয়েক আগে কাগজে একটা খবর বেরিয়েছিল যে এই গ্রামের আশেপাশে কিছু যুবক অপ্রত্যাশিতভাবে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে এবং তাদের পরে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সিরাজ বুঝতে পারল আজ তার পালা, এবং সে যাকে অনুসরণ করে চলেছে সে কোনো সাধারণ নারী নয়। সম্মোহিতের মতো সিরাজ অনুসরণ করছে ওই নারীকে। অবশেষে একটি জলাশয়ের কাছে এসে তাদের দুজনেরই হাঁটা বন্ধ হলো। সিরাজ কোনোভাবে সম্মোহনের ঘোর কাটতেই সামনের সেই ছায়া মূর্তিকে বলে উঠল, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে তুমি ছেড়ে দাও, যেতে দাও আমাকে। মেয়েটি তীব্র এক অট্টহাস্য করে বলে উঠল, तुम नहीं तो कोई और सही। এই কথা বলে সে ধীরে ধীরে এগিয়ে চলল এবং এক প্রগাঢ় অন্ধকারে মিলিয়ে গেল। সিরাজ সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এটা কি ঘটল, আর ঠিক কতক্ষণ ধরেই বা সে হেঁটে চলেছিল। সকাল হতেই সেই ব্যক্তি সিরাজকে উদ্ধার করে এবং এক পেয়ালা গরম দুধ খাওয়ার পরে সিরাজ কিছুটা তার স্থিতিশীলতা ফিরে পায়। সে জিজ্ঞেস করে, আচ্ছা, আমার ঠিক কি হয়েছিল? নিকটস্থ থানার পুলিশ অফিসার যিনি রাউন্ডে যাচ্ছিলেন তিনি সিরাজের কাছে আসেন এবং পুরো ব্যাপারটা শোনেন। তিনি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলেন, আরে ও কিছু না, আপনি মোহিনীর পাল্লায় পড়েছিলেন। আপনার কপাল ভালো যে আপনার কোনো ক্ষতি হয়নি, তা না হলে বাকি যুবকদের মতন আপনিও হয়তো নিরুদ্দেশ হয়ে যেতেন। পুলিশ অফিসার
উঠে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় সিরাজ তাকে ডেকে বলেন, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে শুধু খালি মুখে আপনাকে ধন্যবাদ জানাবো না। অফিসার, আপনি আমার সাথে আসুন, আমাকে সেই পুকুরের ধারে নিয়ে চলুন। আমি আপনাকে কিছু দেখাতে চাই। অফিসার খুব উৎসাহের সাথে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সিরাজ তখন বলল, কাল রাতে খুব অন্ধকার থাকার জন্য আমি এই জলাশয়টিকে ভালো করে দেখতে পারিনি, কিন্তু একটা তীব্র গন্ধ আমার নাকে এসেছিল। আমি নিশ্চিত বলতে পারি, আপনি যে রহস্যের সন্ধান করছেন তার সমাধান হয়তো এখানেই আছে। এবং সিরাজের অনুমানই সঠিক। জলাশয়ে ডুবুরি নামানোর পরেই বোঝা গেল, পুকুরের থেকে যে পচা দুর্গন্ধ বের হচ্ছিল তার মূলে রয়েছিল সেই মৃতদেহগুলি, যারা কিনা বিগত বেশ কিছু মাস ধরে এই গ্রামের পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছিলেন। এবং খুব অদ্ভুতভাবে এই মৃতদেহগুলি শুধুমাত্র যুবকদের। এই রহস্যের সমাধান তো হয়ে গেল, কিন্তু জানা গেল না যে ওই নারীরূপী মূর্তি আদতেই কি কোনো অলৌকিক শক্তি, নাকি সত্যি মানুষরূপী কোনো মৃত্যুবর। যদি সে নারী হয়ে থাকে তাহলে সে কোনো সাধারণ নারী নয়, কারণ যে ধরনের পুরুষদের মৃতদেহ ওই জলাশয় থেকে পাওয়া গেছে তার প্রত্যেকেই যথেষ্ট স্বাস্থ্যবান, এবং একটি নারীর পক্ষে কখনোই এই ধরনের স্বাস্থ্যবান পুরুষদের একা কাবু করা সম্ভব নয়। এই সমস্ত প্রশ্ন পুলিশ অফিসারের মাথায় খেলছিল, এবং সে সিরাজকে ধন্যবাদ জানানোর সাথে সাথে একটি অফার করল। অফিসার বলল, তুমি যদি এই রহস্যের সমাধানে পুলিশকে সাহায্য করো তাহলে এই নারী বা যারা এর পেছনে থাকুক না কেন তাদেরকে কিন্তু আমরা ঠিক ধরব। সাথে সাথে সরকার যে ইনাম ঘোষণা করেছে তার পুরোটাই তোমাকেই দেওয়া হবে, এই কথা আমি তোমাকে দিলাম। আগন্তুক, তোমাকে আমাদের খুবই দরকার, তুমি কিন্তু এই সুযোগ হাতছাড়া করো না, কারণ তুমি যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো তাতে আমি এইটুকু বুঝেছি যে তোমার অনুসন্ধান করার কোনো অভিজ্ঞতা না থাকলেও অবস্থার পরিপ্রেক্ষিতে কিরূপ সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হবে সেটা তুমি অবশ্যই জানো। এছাড়া কালকের ঘটনায় তুমি যে সাহসিকতার পরিচয় দিয়েছো তার তারিফ না করে পারা যায় না। অন্য কেউ হলে হয়তো বিষয়টা আন্দাজ না করেই কামনা আর বাসনায় লোলুপ হয়ে অবশ্যই সেই নারী মূর্তির দিকে হাত বাড়াতো এবং তার আগামী শিকারে পরিণত হয়ে যেত, কিন্তু তুমি এমনটা করনি। তুমি অবশ্যই একজন সৎ মানুষ, এটা আমি বুঝে গেছি। আর এমন অদ্ভুত পরিস্থিতিতে তুমি যে সাহসের সাথে এই পরিস্থিতির মোকাবিলা করেছো এবং ভয় পেয়ে যাওনি বা পরিস্থিতি থেকে পিছিয়ে আসোনি, তার জন্য সত্যি তোমার সাহসকে আমি কুর্নিশ জানাচ্ছি। সিরাজ, তুমি না করো না, দরকার হলে দুদিন সময় নাও, বিষয়টাকে নিয়ে একটু ভাবো। তোমার বুদ্ধি এবং পুলিশের নেটওয়ার্ক দিয়ে আমরা কিন্তু প্রকৃত অপরাধীদের ধরতে পারি। আমার কিন্তু মনে হচ্ছে এখানে শুধুমাত্র নারী শক্তিকে কাজে লাগানো হচ্ছে তা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো গ্যাং রয়েছে যারা কোনো বিশেষ কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং এই গ্রাম থেকে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করছে। সিরাজ অফিসারের কাছ থেকে অনুমতি চেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং কথা দিল অবশ্যই দুদিনের মধ্যে নিজের সিদ্ধান্ত তাকে জানাবে। দুদিন পর পুলিশের সঙ্গে যোগাযোগ করার আগেই ঘটনাটা ঘটে গেল। তৃতীয় রাত, ঠিক রাত 12টা। ঘরের বাতিটা নিভেই ছিল, জানালার ফাঁক দিয়ে ঢুকছিল এক ফালি চাঁদের আলো, ঠিক যেন কোনো ধারালো ছুরি বিছানার ওপর পড়ে আছে। বাতাস নেই, তবু পর্দাটা অদ্ভুতভাবে নড়ে উঠছিল।
সিরাজ নিজের বিছানাতেই শুয়েছিল, চোখ আধ খোলা। হঠাৎই কানের খুব কাছে নিঃশ্বাসের মতন একটা আওয়াজ শোনা গেল। ये बाबू तू भटकी लगा। শব্দটা যেন বাতাসে ভেসে আসেনি, বরং তার মাথার ভেতর থেকে জন্ম নিয়েছে। সিরাজের শরীরটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা থেমে গিয়ে আবার অস্বাভাবিক জোরে ধাক্কা দিতে শুরু করলো। এই কণ্ঠস্বর এত কাছে, এত চেনা, সে ভুল করতে পারে না। চোখ বন্ধ করতে সে দেখতে পেল ঘন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। দীর্ঘ কালো চুল এক কাঁধে গড়িয়ে পড়েছে, মুখ অর্ধেক ঢাকা, অর্ধেক আলোয় ভেসে উঠছে নিখুঁত ঠোঁট, যেখানে লেগে আছে এক অদ্ভুত আমন্ত্রণ জানানো হাসি। সে ধীরে ধীরে ঘাড় কাত করল, ঠিক যেমন কেউ কাউকে কাছে রাখতে চাইছে, কিন্তু এক পাও এগোয় না। সিরাজ চোখ খুলে বুঝতে পারল সে আর তার নিজের ঘরে নেই। সে এখন দাঁড়িয়ে আছে মুলেঠি গ্রামের সেই পুকুর পাড়ে। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে একটা পচা শ্যাওলার গন্ধ, কালো জল, নিস্তব্ধ, আয়নার মতো। কিন্তু সে আয়নায় নিজের প্রতিবিম্ব নেই। হঠাৎই পুকুরের জলে একের পর এক মুখ ভেসে উঠতে লাগলো। মৃত যুবকের মুখ, চোখ খোলা, ঠোঁট নড়ছে না, কিন্তু দৃষ্টি, সব দৃষ্টি একই জায়গায় স্থির। তার দিকে না, তার পেছনে। জলের উপর আলতো শব্দ তুলে কেউ হাঁটছে। সে নারী। এবার তার রূপ আবার বদলে গেছে। সে আবার সুন্দরী, অস্বাভাবিক সুন্দরী। ভেজা পাড়ের শাড়ি শরীরের সঙ্গে লেগে রয়েছে, কোমর একটু বাঁকানো, পা ফেলে ফেলে এগোনোর ভঙ্গিতে এক ধরনের মায়া। সে হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকালো। চোখে এমন এক দৃষ্টি যেখানে আহ্বান আর সর্বনাশ একসাথে মিশে আছে। সিরাজ বুঝতে পারছে সব, তবু থামতে পারছে না। হঠাৎই সে থেমে গেল। চুল সরতেই দেখা গেল চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁট নেই, শুধু রক্তে ভেজা দাঁত। সে হাসল। হাসিটা পুকুরের জলে কাঁপন তুলে দিল। तुम नहीं तो कोई और सही। একটু থেমে মাথা ঝুঁকিয়ে সে হাসল। तुम तो फिर आ गए बाबू। সিরাজ চিৎকার করতে চেয়েও পারল না, গলা শুকিয়ে গেছে। সেই নারী তার একদম কাছে এসে দাঁড়ালো, ঠান্ডা আঙুল দিয়ে তার থুতনি ছুঁয়ে ফিস ফিস করে বলে উঠল, मुझे मोहिनी कहते हैं। मोहिनी, मैं इस गांव की बेटी हूँ। হঠাৎই কুয়াশা সরে গেল। সে দেখল আগুন, এক তরুণী, চিৎকার, গ্রামের যুবকদের হিংস্র মুখ, প্রত্যাখ্যানের প্রতিশোধ, আগুনে পুড়ে যে অভিশাপ মরে না। এক ঝটকায় সিরাজের চোখ খুলে গেল। ঘাম ভেজা শরীর, ঘাম ভেজা বিছানা। সে আদৌ বেঁচে আছে কিনা তাই সে ভাবছিল।
টেবিলের ওপর রাখা আয়না তাকাতেই তার দম বন্ধ হয়ে এলো। তার প্রতিফলনের পিছনে দাঁড়িয়ে আছে সে। এইবার সে হাসছে না, এবার সে নিশ্চিত। আয়নার গায়ে রক্ত দিয়ে লেখা, তুম নেহি তো কই और सही। সেই রাতের পর সিরাজ আর কাউকে ফোন করেনি, আর কাউকে কিচ্ছু বলেনি। সে নিখোঁজ। পুলিশ আজও মুলেঠির রহস্য সমাধান করতে পারেনি, কারণ মোহিনী ধরা পড়ে না, সে শুধু ডাকে। আর যে একবার তার দিকে তাকায় সে আর কখনো ফেরে না। আপনারা এতক্ষণ শুনছিলেন একটি হরর সাসপেন্স মোহিনী, আর আমাদের চ্যানেল মিসিং মেমোরিজ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি অরূপ দাস, গল্পের স্রষ্টা সন্দীপ মজুমদার, এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শুভ্রজিৎ পাত্র, গল্পের কভার এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনিংয়ে সুরজিৎ সাঁতরা, সমগ্র উপস্থাপনায় মিসিং মেমোরিজ। আপনিও যদি আপনার কোনো গল্প কিংবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে গল্পের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে তা লিখে পাঠাতে পারেন। আপনার পাঠানো গল্প যদি আমাদের টিমের ভালো লেগে থাকে, তাহলে আমরা সেই গল্পটি আমাদের চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব, এবং অবশ্যই আপনার নাম এবং ডিটেইলস আমরা পড়ে শোনাব শোট আউটের মাধ্যমে। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অনেক পরিমাণ শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে চাপ দিন যাতে আমাদের প্রত্যেকটি উপস্থাপনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাজে অনেকটা উৎসাহ দেয় আরও ভালো কিছু আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।